আচ্ছা, দুজনেরই তো শুনলাম আজকে কেমিস্ট্রি ফার্স্ট। তো আমরা আজকে কেমিস্ট্রি কিভাবে পড়বো, কি না করবো, কি আমাদের কাছে সিলেবাস আছে, আমরা আগে সেগুলো দেখে নেব। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট ইউনিটে 35 মার্কসের পরীক্ষা হবে, এটা তোমরা সবাই জানো তাই না? ফার্স্ট ইউনিট 35 মার্কসের পরীক্ষা হবে। তো তার মধ্যে যে চ্যাপ্টার গুলো ম্যাক্সিমাম ওয়েটেজ রাখে, ওয়েটেজ মানে যে চ্যাপ্টার গুলো সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে 1 নম্বর কি চলে আসছে? 1 নম্বর চলে আসছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন, যেখান থেকে আমাদের 6 নম্বর আসবে। ঠিক আছে, পরমাণুর গঠন যেখান থেকে আমাদের 6 নম্বর আসবে। বাকি যাদের মেডিকেল লাইন টার্গেট, নিটের টার্গেট রয়েছে, ঠিক আছে, বা AITRIPL এর টার্গেটও রয়েছে, যদি নিট বা AITRIPL এর কোশ্চেন একটু স্টাডি করো, 2 থেকে 3 নাম্বার অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, আব্বাউ রুলের উপর আসে, হুন্ডের রুলের উপর আসে, 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের উপরে আসে। তো অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে 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 মানে ইম্পর্টেন্ট এবং একটা বেসিক চ্যাপ্টার, যার ওপরে বলতে পারো কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে। ঠিক, এবার কেউ হয়তো বলবে যে কেন বেসিক কনসেপ্ট কি দোষ করলো, কেন আপনি বলছেন না যে বেসিক কনসেপ্টের ওপর কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে? তার কারণ হচ্ছে দেখো, যে কেমিস্ট্রি জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, কেমিস্ট্রি জিনিসটা কি না, কোনো একটা পদার্থের যে একদম ছোট্ট ক্ষুদ্র কণা পরমাণু, সেটা থেকেই কিন্তু আমাদের এই কেমিস্ট্রি স্টার্ট হয়। ঠিক আছে, তো সেই হিসাবে পরমাণুর গঠন হচ্ছে আমাদের একদম বাড়ির যেমন ভিত হয় না, যার উপরে পুরো বাড়ি দাঁড়িয়ে থাকে, পরমাণুর গঠন এটা হচ্ছে ভিত। ঠিক আছে, এই ভিত যদি আমরা শক্ত করে গড়তে পারি, 2-3টে চ্যাপ্টার আছে যেগুলো একদম ভিত আমাদের, এগুলো যদি আমরা শক্ত করে তৈরি করতে পারি, ওপরে কেমিস্ট্রি ভীষণ ভালো হবে। আর এই জায়গাগুলো যদি দুর্বল করে ফেলি, সব থেকে বেশি অসুবিধা যদি কোথাও হয়, সেটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, পাস করেছে, তাদের সাথে একটু কথা বলে দেখবে, 12 স্পেশালি, বলবে যে কেমিস্ট্রির কোন জায়গাটা অসুবিধা হয়, বলবে অর্গানিক কেমিস্ট্রি। কিচ্ছু বুঝতে পারি না, খালি মুখস্থ করে যাই, খালি মুখস্থ করে যাই। কেন অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করতে হবে? মুখস্থ করার মতো আছে এটা কি? কেমিস্ট্রি তো বোঝার জিনিস। তো দাঁড়িয়ে কার উপরে আছে? পরমাণুর গঠন, পর্যায় সারণী আর বন্ডিং, এই 3টে চ্যাপ্টারের ওপর দাঁড়িয়ে আছে। এই 3টে চ্যাপ্টার আমরা কি করি বছরের ফার্স্টে একদম গন্ডগোল করে দিই। আমরা কি করি, বোরের পশ্রুলেট মুখস্থ করে নিই, আব্বাউ রুল করে নিই, হুন্ডের রুল করে নিই, স্ক্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন লেখা শেষ করে নিই, ব্যাস চ্যাপ্টার শেষ। বাট এটাই আমাদের ভুল। কিভাবে আসলো, কিভাবে এটা উন্নতি হলো, কেন রাদারফোর্ডের মডেল ব্যর্থ হলো, কেন বোরের মডেল ব্যর্থ হলো, কেন অ্যাটমিক স্পেকট্রাম যেটা নিরবিচ্ছিন্ন আসার কথা সেটা নিরবিচ্ছিন্ন আসে না, এই কেনগুলো যদি উত্তর না করতে পারি, তাহলে কেমিস্ট্রিও দাঁড়াবে না, পরের AITRIPL নিটের গল্প তো বাদই দাও। তাহলে সবচেয়ে প্রথম আমরা যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করব, ভিত চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণুর গঠন। নেক্সট যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী, আমাদের সেকেন্ড ভিতের চ্যাপ্টার, পর্যায় সারণী। আর থার্ড যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। যেদিন এই 3টে চ্যাপ্টার ভালো করে শিখে যাবে, জানবে কেমিস্ট্রি আধা তুমি শিখে গেছো। এই 3টে চ্যাপ্টার একদম ভালো করে শিখে যাবে যে হ্যাঁ, আমি এই 3টে চ্যাপ্টার থেকে যেরকম কোশ্চেন করতে পারি, কোনো আমাদের অসুবিধা নেই। তো তুমি জানবে আধা কেমিস্ট্রি আমি এখানেই শিখে গেছি। দেখো 35 মার্কসের মধ্যে জাস্ট এই 3টে চ্যাপ্টারেই 16 নম্বরের ওয়েটেজ রয়েছে। 16 নম্বর, তার মানে ভাবতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট, যে 3টে চ্যাপ্টারে তোমাদের মোটামুটি 50% মার্কস চলে আসছে। ঠিক আছে, আর যদি একবার জয়েন্টের কোশ্চেন দেখো, তাহলে তো দেখবে বন্ধন থেকে মোটামুটি 3-4টে কোশ্চেন, পর্যায় সারণী থেকে 2টো কোশ্চেন, একটা কোশ্চেন, অ্যাটমিক স্ট্রাকচার থেকে 2টো কোশ্চেন, বাধা আসবেই আসবে। তো এই 3টে হচ্ছে আমাদের বাড়ির ভিত। তো এই 3টে ভিত আগে করব, এই 3টে ভিত আগে ভালো করে শক্ত করব, তারপরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি দেখবে আমরা কিরকম তুড়ি মেরে সলভ করি। ঠিক আছে, আর এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এটা আমরা লাস্টে পড়বো। লাস্টে কেন পড়বো? কারণ চ্যাপ্টারটা বড়,
মার্কস রয়েছে 3 নাম্বার। তো এটা আমরা লাস্টে পড়বো। আর যেহেতু এটা আমাদের ক্লাস 10 এর রাসায়নিক গণনার সাথে অনেকটা মেলে, তো সেই হিসাবে আমাদের 11-এ কোশ্চেনও কম আসে, জয়েন্টেও কোশ্চেনটা কম আসে। ঠিক আছে, তো পড়তে হবে বুদ্ধি করে, পরপর পড়তে হবে, এমন কোনো কথা নেই। আচ্ছা, এই মধ্যে যদি কারো কিছু বলার থাকে একটু বলতে পারো। 1 সেকেন্ড দাঁড়াও, আমার ক্লাসটা একটু হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, কারো কিছু বলার আছে? শহীদুল, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। অদ্রিকা, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। মিথিকা? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, অলোক বলে যে রয়েছে, বুঝতে পেরেছো তুমি? ম্যাম আমি জাস্ট ঢুকলাম এখন। আচ্ছা আচ্ছা, আমরা এখন পড়ানো স্টার্ট করিনি, জাস্ট বেসিক কিছু আলোচনা করছিলাম যে কি আমাদের পড়তে হবে, কি আমাদের পড়তে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি আবার ক্লাস করছি, আবার যখন জিজ্ঞাসা করব তখন বলো, হ্যাঁ? ওকে, তো স্ট্রাকচার অফ অ্যাটমের মধ্যে আমাদের কি সিলেবাসে রয়েছে? ঠিক আছে, স্ট্রাকচার অফ অ্যাটমের মধ্যে আমাদের কি সিলেবাস রয়েছে, আমি যদিও ওই পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব, তো সেখান থেকে পেয়েই যাবে। আদারওয়াইজ পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট রয়েছে কাউন্সিলের, সেখান থেকেও পেয়ে যাবে সিলেবাসটা। যেখানে দেখো আমাদের ফার্স্ট স্টার্টিং হচ্ছে বোরের মডেল থেকে। ঠিক আছে, বোরের মডেল, তারপর শেল, তারপর সাবশেল, তারপর সেখান থেকে স্ক্রডিঞ্জারের ইকুয়েশন। ঠিক আছে, তারপর সেখান থেকে অরবাইটালস মানে কক্ষ, উপকক্ষ, সেটা অফবাউরুল, হুন্ডের সূত্র, এই সমস্ত আমাদের পরীক্ষায় রয়েছে। ঠিক, কিন্তু এখন যদি আমরা ফার্স্টেই বোরের সূত্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ি, তাহলে আমাদের বাড়ির ভিত ফার্স্টেই নড়বড় হয়ে যাবে। ঠিক আছে, কেন? কারণ আমাদের আগে জানতে হবে বোর কিন্তু ফার্স্ট নয়। বোরের আগে অনেকেই এই অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কাজ করেছে, তারা কিছু সাফল্য পেয়েছে, তাদের কিছু ভুল হয়েছে, যেই ভুলগুলোর কারণে কিন্তু পরবর্তীকালে নতুন নতুন থিওরি, যেমন বোর এসছে, তারপরে স্ক্রোডিঞ্জার এসছে, তারপর হাইজেনবার্গ এসছে, হ্যাঁ, তারপরে ডি ব্রগলি এসছে, যে বিভিন্ন থিওরি গুলো আমাদের পরবর্তীকালে এসছে। তো বোর কেন আসলো, বোরের আগে তাহলে কি ছিল, মানে একদম বেসিক থেকে আমি স্টার্ট করব। ঠিক আছে, একদম বেসিক থেকে আমি স্টার্ট করব, করে করে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো যে বোর কেন এসছে। বিভিন্ন ক্লাসে বা টিউশন সেন্টারে হয়তো তোমাকে ফার্স্টেই বলে দেবে যে বোরের হাইপোথিসিস হলো প্রথমে যে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে, হেন তেন, বাট কেন হঠাৎ করে বোর কেন বললো যে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে গিয়ে ইলেকট্রন ঘোরে, কি দরকার পড়েছিল? তো আমরা একদম ফার্স্ট থেকে আজকে স্টার্ট করছি, হ্যাঁ, একদম বেসিক থেকে স্টার্ট করবো যাতে আমাদের কোনো অসুবিধাই না হয়। তো চলো। আচ্ছা, ফার্স্টে একটা কথা বলি, খাতা পেন নিয়ে বসবে, কারণ আমি প্রচুর লিখি এবং আমার সাথে সাথে তোমরাও প্রচুর লিখবে। দিলে দেখবে একটা খুব সুন্দর নোট তৈরি হয়ে যাচ্ছে, যেই নোটটা শুধুমাত্র 11-এর পরীক্ষার জন্য নয়, অনেকটা জয়েন্ট এবং নিটের পরীক্ষাকেও কভার করে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট একটা খাতা কলম নিয়ে বসবে। জাস্ট দেখে যাচ্ছি, যেমন ইউটিউবে বাকি ক্লাস দেখে যাচ্ছি, ওরকম ভাবে দেখলে কিন্তু কিচ্ছু লাভ হবে না। খাতা কলম নিয়ে বসবে, গ্যারেন্টি দিচ্ছি ক্লাসের শেষে অনেক কিছু শিখতে পারবে, অন্যান্য অনেক জায়গা থেকে অনেক বেশি অনেক কিছু আজকে শিখে যাবে। তো চলো আমরা অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট করছি। অ্যাটমিক স্ট্রাকচার বাংলায় বললে বলবো পরমাণুর গঠন। আচ্ছা, পরমাণু সম্পর্কে প্রথম কে বলেছিল জানো? পরমাণু সম্পর্কে প্রথম বলেছিল আমাদের ভারতীয় ঋষি কোনাদ। ঠিক আছে, কোনাদ কিন্তু ফার্স্ট বলেছিল, কিন্তু যেহেতু তার কোনো সায়েন্টিফিক্যালি প্রুফ নেই, তার জন্য আমরা তার কথাটাকে ধরি না। ঠিক আছে, যেহেতু তার কোনো সায়েন্টিফিক্যালি প্রুফ নেই, তাই আমরা তার কথাটাকে ধরি না। তো পরমাণুর গঠনে
প্রথম যাকে আমরা সায়েন্টিফিক্যালি প্রুফ বলে ধরি বা সায়েন্সের বেস আছে বলে যাকে ধরি তার নাম হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন কি দিয়েছিল? বিখ্যাত ডাল্টনের পরমাণুবাদ। কি দিয়েছিল? বিখ্যাত ডাল্টনের পরমাণুবাদ। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদে ডাল্টন কি বলেছিল? ডাল্টন বলেছিল এই সমস্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে তার সর্বাপেক্ষা ক্ষুদ্র কণা হচ্ছে পরমাণু। ঠিক আছে, তাহলে পরমাণুবাদে ফার্স্ট ডাল্টন কি বলেছিল না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বাপেক্ষা ক্ষুদ্র কণা হলো পরমাণু। তাহলে কি বলেছিল ডাল্টন? ডাল্টন বলেছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বাপেক্ষা ক্ষুদ্র কণা হলো পরমাণু। ঠিক আছে, নেক্সট কি বলেছিল ডাল্টন? আচ্ছা, পরে তো সবই এগুলো ভুল প্রমাণিত হয়েছিল। ভুল না প্রমাণিত হলে আর অ্যাটমিক স্ট্রাকচার এত তো আগে এগোতো না। এত যে রিভলিউশন হয়েছে অ্যাটমিক স্ট্রাকচারে, এত যে পরিবর্তন হয়েছে তার কারণটাই হচ্ছে যে ডাল্টনের পরমাণুবাদ ভুল বেরিয়েছে। ঠিক আছে, কিন্তু তাও যেহেতু একদম ফার্স্ট টাইম বলেছিল, একদম যখন চারিদিকে সবকিছু অন্ধকার, কেউ কিছু এসব নিয়ে কথাই বলছে না, কথা বলা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত পারছে না যে এই বিষয়গুলো কি, হ্যাঁ মাথায় পর্যন্ত আসছে না, সেখানে যদি কেউ একটা কিছু নতুন কিছু বলে দেয় তো তার কথা তখন অনেকটাই গুরুত্ব রাখে। নেক্সট কি বলেছিল ডাল্টন? নেক্সট ডাল্টন বলেছিল এই যে পরমাণু, এই পরমাণু অবিভাজ্য। ঠিক আছে, নেক্সট ডাল্টন কি বলেছিল যে এই যে পরমাণু, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে ক্ষুদ্র কণা এই পরমাণু, এই পরমাণু হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য কথার অর্থ কি? একে আর ভাগ করতে পারবে না। ঠিক আছে, অবিভাজ্য কথার অর্থ কি? একে আর ভাগ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট কি বলেছিল? পরমাণু মিলিত হয়ে গঠন করে অণু। ঠিক আছে, এর সম্বন্ধে আরো ডিটেলস আছে যেটা আমাদের লাগবে না, যেখানে উনি ডাল্টন বলছেন যে বিভিন্ন পদার্থের অণু আলাদা, বিভিন্ন পদার্থের পরমাণু আলাদা, একই পদার্থের পরমাণু সব এক, অণু সব এক, সেই বিষয়ে আমরা গভীরে যাব না। বাস এটুকুই, ডাল্টন শুধু বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এত বড় যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার সর্বাপেক্ষা ক্ষুদ্র কণা, সর্বাপেক্ষা ক্ষুদ্র কণা এটা হচ্ছে পরমাণু, যেটা কিনা কি হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য মানে যেটাকে আমরা আর ভাগ করতে পারবো না। ঠিক আছে, এবার একটু আমি তোমাদের জিজ্ঞাসা করে নিই যে তোমরা বুঝতে পেরেছো কিনা, একজন একজন করে বলো। শহীদুল ফার্স্ট বলো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ভদ্রিকা? হ্যাঁ ম্যাম। বিথিকা বুঝতে পেরেছো? ম্যাম সেকেন্ড লাইনটা একবার রিপিট করুন। পরমাণু অবিভাজ্য মানে পরমাণুকে আর তুমি ভাঙতে পারবে না। বুঝতে পারলে ওকে বিথিকা? ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, অলোক নামে যে জয়েন করেছো তার নাম কি? পূর্ণা। তোমার নাম পূর্ণা। আচ্ছা, পূর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যালো পূর্ণা, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার কি হলো ব্যাপারটা, রাদারফোর্ডের এই যে কথাটা ছিল পরমাণু অবিভাজ্য, রাদারফোর্ডের এই যে কথাটা ছিল পরমাণু অবিভাজ্য,
এই জিনিসটা পরে ভুল হয়ে গেল। ঠিক আছে, রাদারফোর্ডের এই যে কথাটা ছিল পরমাণু অবিভাজ্য, এই কথাটা পরে ভুল হয়ে গেল। তাও 60-70 বছর চলেছে, কম না, 60-70 বছর চলেছে। কখন ভুল প্রমাণিত হলো? যখন একে একে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হলো। ঠিক আছে, এই পরমাণু যে অবিভাজ্য এটা ভুল প্রমাণিত হলো। কখন ভুল প্রমাণিত হলো? যখন একে একে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আবিষ্কার হওয়া শুরু করলো। তো কিভাবে এগুলো আবিষ্কার হওয়া শুরু হলো সেটার আলোচনা এবার ধীরে ধীরে আসি। দেখো, উইলিয়াম ক্রুকস, কি নাম? নাম হচ্ছে উইলিয়াম ক্রুকস। উইলিয়াম ক্রুকস 1876 সালে, ঠিক আছে, 1876 থেকে 1878 সালে একটা এক্সপেরিমেন্ট করে। ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করে, ছবিটা দেখতে পাচ্ছ, না দেখতে পেলেও কোনো ক্ষতি নেই, আমি আবার আঁকছি। সেই এক্সপেরিমেন্টটাকে আমরা বলি ডিসচার্জিং টিউব। কেউ কিছু বলছে? হ্যালো, হ্যাঁ ম্যাম। কেউ কিছু বলছো? হ্যাঁ ম্যাম, ওইটা উইলিয়াম কি লিখেছেন? উইলিয়াম ক্রুকস। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমার যেহেতু কানে হেডফোনটা সবসময় লাগানো থাকছে না, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। আমি যখন বলবো যে কি অসুবিধা হচ্ছে তখন অবশ্যই বলবে। ঠিক আছে, আচ্ছা, ডিসচার্জিং টিউব এক্সপেরিমেন্ট। ডিসচার্জিং টিউব এক্সপেরিমেন্ট, ছবিটা যারা যারা দেখতে পাচ্ছ তারা দেখো। ঠিক আছে, যারা ছবি দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি এখানে একটা খুব সুন্দর করে ছবি আঁকবো। হ্যাঁ, খুব সুন্দর বলতে তোমাদের বোঝার মতো একটা ছবি আঁকবো, যেই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ডিসচার্জিং টিউবে কিরকম হয়? প্রথমে এরকম একটা টিউব নেওয়া হয়। ঠিক আছে, ডিসচার্জিং টিউবে এরকম একটা টিউব নেওয়া হয়, যার এই দিকে ক্যাথোড লাগানো হয়, যার এই দিকে ক্যাথোড লাগানো হয়, আর এই পাশে অ্যানোড লাগানো হয়। আচ্ছা, কেউ এখন বলবে যে এমন কি মাথা দিব্যি আছে, বা পাশেই ক্যাথোড ডান পাশে অ্যানোড দিতে হবে? কোনো মাথা দিব্যি নেই, উল্টেও দিতে পারো। ঠিক আছে, শুধুমাত্র যখন ব্যাটারিকে তুমি যোগ করবে মনে রাখবে ক্যাথোডের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরু আর অ্যানোডের সাথে ধনাত্মক মেরু যুক্ত হয়। তো চলো আমি তোমাদেরকে যোগটা করে দেখাই। দেখো, এদিকে হবে ব্যাটারির ঋণাত্মক মেরু আর এদিকে অ্যানোডের সাথে যুক্ত হবে ব্যাটারির ধনাত্মক মেরু। এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং টিউব। এবার একটু কথা বলে নেব তোমাদের সাথে, বলো কার কি অসুবিধা? শেখ শহীদুল, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। অদ্রিকা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। বোঝা গেছে। বিথিকা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। পূর্ণা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো তো? আচ্ছা, একজন কে জয়েন করেছো, তোমার নাম কি? শেখ কি লেখা আছে? রফিকুল আলম।
শেখ রফিকুল আলম, তুমি শুনতে পাচ্ছ? আমার একটু লেট হয়ে গেল ক্লাসটা করতে আসতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি রেকর্ডিং দেখে নিও। তুমি শুনতে পাচ্ছ? ঠিক আছে ম্যাম। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোথাও অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে। তো তো কি করেছিলেন উইলিয়াম ক্রুকস না, এই যে ডিসচার্জিং টিউবটা ছিল, এই ডিসচার্জিং টিউবের একদিকে উনি ক্যাথোড যোগ করেছিলেন, একদিকে উনি অ্যানোড যোগ করেছিলেন। এরপরে কি করেছিলেন, উনি ক্যাথোডের সাথে ব্যাটারির ঋণাত্মক মেরু যুক্ত করেছিলেন, অ্যানোডের সাথে ব্যাটারির ধনাত্মক মেরু যুক্ত করেছিলেন। ওকে, তারপরে কি করেছিলেন, তারপরে উনি এখানে একটা এরকম পাম্প মতো ফিট করেছিলেন, এটাকে বলা হয় বায়ু নিষ্কাশন যন্ত্র। বায়ু নিষ্কাশন যন্ত্র বা পাম্প। এই বায়ু নিষ্কাশন যন্ত্র বা পাম্পের সাহায্যে উনি কি করেছিলেন না, এর ভেতরে, ঠিক আছে, এই যে ডিসচার্জিং টিউব বা এই যে টিউবটা রয়েছে, আগে তো কোনো ডিসচার্জিং হয়নি, এই যে টিউবটা রয়েছে, এই টিউবটার ভেতর থেকে সব বায়ুটা উনি বার করে দিয়েছেন। ঠিক আছে, এই টিউবটার ভেতর থেকে সব বায়ুটা উনি বার করে দিয়েছেন। বার করে করে উনি এখানে বায়ুর চাপ কত করেছেন, বার করে উনি এখানে বায়ুর চাপ করেছেন, মাথায় রাখবে, 0.01 মিলিমিটার এইচজি। কত করেছেন? 0.01 মিলিমিটার এইচজি। দেখো বায়ুর চাপ উনি কতটা কম করেছেন। কেন? আমাদের চারপাশে বায়ুর চাপ কত বলতো? 760 মিলিমিটার এইচজি, তাই না? আমাদের চারপাশে বায়ুর চাপ কত? আমাদের চারপাশে বায়ুর চাপ হচ্ছে 760 মিলিমিটার এইচজি। সেখানে 0.01 মানে একও নয়, একেরও 100 ভাগের 1 ভাগ, মানে বলতে পারো প্রায় বায়ু শূন্য। ঠিক আছে, পুরো বায়ু শূন্য নয়, প্রায় প্রায় ওটাকে তিনি বায়ু শূন্য করে দিয়েছিলেন। এবার ওটা উনি কেন বায়ু শূন্য করেছিলেন সেটা আমরা একটুখানি পরে বলবো। এটাও মনে প্রশ্ন আসা উচিত যে ওনার কি খেয়ে দিয়ে কাজ করেছিল যে টিউবটার ভেতর থেকে সব বায়ু উনি টেনে বার করে দিয়েছিলেন। তো সেটা আমরা একটু পরে পড়বো, কিন্তু আগে আমরা এটুকু পড়ে নিই যে উনি ওটাকে বায়ু শূন্য করে ফেলেছিলেন প্রায় প্রায়। যেখানে বাইরে এতটা চাপ থাকে সেখানে ওনার এখানে ভেতরে চাপ হচ্ছে 0.01 মিলিমিটার এইচজি। এই অবস্থায় উনি কি করেছিলেন, খুব উচ্চ বিভব দিয়েছিলেন। উচ্চ বিভব, কতটা উচ্চ বিভব জানো? 10,000 ভোল্ট। কতটা উচ্চ বিভব? 10,000 ভোল্ট। ঠিক আছে, ভাবো 440 ভোল্টের সামনে আমাদের দেখবে কঙ্কালের মুখ আঁকা থাকে, যে কতটা ডেঞ্জার। 220 ভোল্টের লাইনে ঝটকা খেলে আমরা ঝটকা খেয়ে পড়ে যাই, সেখানে দিয়েছে 10,000 ভোল্ট। এতটা যখন উচ্চ বিভব উনি প্রয়োগ করেন তখন দেখা যায় ক্যাথোড থেকে একটা অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে চলেছে। ঠিক আছে, ক্যাথোড থেকে একটা অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে চলেছে। এই রশ্মিটার নামই দেওয়া হয় ক্যাথোড রশ্মি। এই রশ্মিটার নাম দেওয়া হয় ক্যাথোড রশ্মি। হ্যালো বন্ধুগণ, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম বুঝতে পেরেছি। ভেরি গুড, এই তো কি সুন্দর ইন্টারেক্ট করছো। অদ্রিকা একটু ইন্টারেক্ট করো। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, পূর্ণা হ্যাঁ ম্যাম। আর শেখ রফিকুল আলম। আমি একটু একটু বুঝতে পেরেছি না, অবশ্য রেকর্ডিং দেখে নেবো। একটু একটু বুঝতে পেরেছো? আচ্ছা, যেখানে অসুবিধা হবে বলবে, তুমি তো অনেকটা পরে হবে জয়েন করেছো। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি, হ্যাঁ, এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাথোড রশ্মি। ঠিক আছে,
এই অবধি করেছিলেন উইলিয়াম ক্রুকস। ঠিক আছে, এই অবধি কে করেছিলেন? এই অবধি করেছিলেন উইলিয়াম ক্রুকস। এইবার আমরা থমসনের নাম শুনেছি সবাই, ঠিক আছে? যারা টিউশন টিচারদের কাছে পড়ে অ্যাটমিক স্ট্রাকচারের নোট মুখস্থ করে ফেলেছে তারা সবাই জানে ইলেকট্রন আবিষ্কার করেছে থমসন। কেন কি ওই নোটের মধ্যে লেখা আছে। বাট থমসন যে আদপে কতটা কি করেছিল সেটা আমরা কেউই জানি না, এটা আমার গ্যারেন্টি। আজকে বলছি, দেখো থমসন কি করেছিল। থমসন কিন্তু প্রথম ক্যাথোড রে মোটেই সৃষ্টি করেনি। থমসন কি করেছিল? ক্যাথোড রে সৃষ্টি করেছিল উইলিয়াম ক্রুকস। থমসন কি করেছিল, এই যে ক্যাথোড রেটা উৎপন্ন হয়েছে সেটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করেছিল, যে কি এই জিনিসটা, কি এই বৈশিষ্ট্যটা। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদেরকে বললাম যে একটা অদৃশ্য রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, কেউ একবার আমাকে প্রশ্ন করলে না যে রশ্মিটা যখন অদৃশ্যই ছিল উইলিয়াম ক্রুকস দেখতে পেল কি করে। উইলিয়াম ক্রুকস তো এটার নাম ক্যাথোড রশ্মি দিল, কিন্তু কেউ আমাকে একবারও প্রশ্ন করলে না যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গেল একটা অদৃশ্য রশ্মি, উইলিয়াম ক্রুকস ওটা দেখতে পেল কি করে। উইলিয়াম ক্রুকস কি মিস্টার ইন্ডিয়া নাকি যে অদৃশ্য জিনিস দেখতে পেয়ে যাবে। উইলিয়াম ক্রুকস কি করেছিল, এই দেওয়ালে, কাচের দেওয়ালে একটা সবুজ প্রতিপ্রভা দেখতে পেয়েছিল। সবুজ প্রতিপ্রভা, ঠিক আছে? এই সবুজ প্রতিপ্রভাটা দেখে উনি বুঝতে পেরেছিল যে একটা নিশ্চয়ই কিছু অদৃশ্য রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। আদপে কিন্তু উনি দেখতেই পায়নি, কারণ অদৃশ্য জিনিসকে দেখতে কেউই পায় না। ওকে, এবার যেটা আমরা করছি, থমসন কি করলো, থমসন এটাকে পরীক্ষা করে দেখলো যে ব্যাপারটা কি হচ্ছে আদপে। ঠিক আছে, থমসন দেখলো যে এটা ক্যাথোড রশ্মি কি হলো, থমসন দেখলো এটা ক্যাথোড রশ্মি এটা কি করছে, এটা আলোর মতো সরল রেখায় চলছে। এটা কিভাবে যাচ্ছে না, আলোর মতো সরল রেখায় যাচ্ছে। ঠিক আছে, থমসন কি বললো, থমসন বললো যে ক্যাথোড রশ্মি আলোর মতো সরল রেখায় যাচ্ছে। তো এবার নেক্সট প্রশ্ন হলো, যে রশ্মি নিজেই অদৃশ্য তাকে থমসন কি করে দেখে ফেললো যে ও আলোর মতো সরল রেখায় যাচ্ছে। ও কি করে থমসন দেখে ফেললো যে ও আলোর মতো সরল রেখায় যাচ্ছে। দেখো, এই আমাদের ডিসচার্জিং টিউব, এই হচ্ছে আমাদের ক্যাথোড, আর এই হচ্ছে আমাদের অ্যানোড। এটা ক্যাথোড সি লিখলাম, এটা অ্যানোড এ লিখলাম। এদিকে ব্যাটারির ঋণাত্মক মেরু যোগ করা হয়, আর এদিকে ব্যাটারির পজিটিভ মেরু যোগ করা হয়, আর এখানে লাগানো হয় একটা বায়ু নিষ্কাশন পাম্প। ঠিক আছে, এবার কি করেছিল থমসন, থমসন এখানে একটা বস্তু রেখে দিয়েছিল। ঠিক আছে, থমসন এখানে একটা বস্তু রেখে দিয়েছিল, দিয়ে থমসন কি দেখতে পায়, থমসন দেখতে পায় যে এই বস্তুটার একটা ছায়া উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ছায়া উৎপন্ন হচ্ছে। ছায়া কখন উৎপন্ন হয়, আলোর ক্ষেত্রে ছায়া উৎপন্ন হয়, তাই না? আলো যায় ছায়া হয়। এখানে দেখো আমি যদি হাতটা দিই তোমরা হয়তো দেখতে পাবে না, বাট মাটির মধ্যে কি হচ্ছে, একটা ছায়া উৎপন্ন হচ্ছে। তো আলো স্ট্রেট লাইনে আসছে, এসে যাচ্ছে, দিয়ে আমাদের আমরা একটা অস্বচ্ছ বস্তু আমাদের মধ্যে দিয়ে যেতে পারছে না, তাই ছায়া উৎপন্ন হচ্ছে। তার মানে নিশ্চয়ই ক্যাথোড রশ্মিও এইরকম আলোর মতো যাচ্ছে, সামনে একটা অস্বচ্ছ বস্তু পেয়েছে, তার মধ্যে দিয়ে যেতে পারেনি, তাই ছায়া উৎপন্ন হয়েছে। তার মানে প্রথম যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এটা আলোর মতো সরল রেখায় চলে। এবার আবার একটু তোমাদের সাথে কথা বলবো, বোঝা যাচ্ছে এতদূর? ম্যাম যেভাবে যে সরল লেখা যাচ্ছিল ওই ব্যাপারটা আরেকবার বলুন, ওখানে বোঝা যায়নি।
কোন জায়গাটা বোঝা যায়নি? উম, যে ওই বৃত্তটা আঁকা আছে ওর মধ্যে যে সরল রেখায় যাচ্ছিল। দেখো এখান দিয়ে যাচ্ছে, এইখানটায় ওর একটা শ্যাডো উৎপন্ন হয়েছে। শ্যাডো বোঝো তো, ছায়া। হ্যাঁ। এবার বলো, ছায়া কে উৎপন্ন করে? আলো, আলো। তাই তো? ধরো এখানে একটা বস্তু আছে, সূর্যালোক থেকে রশ্মি আসবে স্ট্রেট লাইনে, এই অস্বচ্ছ বস্তুটার মধ্য দিয়ে যেতে পারবে না, তখনই তো এই পাশে একটা ছায়া উৎপন্ন হবে, তাই তো? হ্যাঁ এবার বুঝতে পেরেছো ওখানে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড। বাকি বন্ধুরা? হ্যাঁ ম্যাম বুঝে গেছে। ভেরি গুড। ধীরে ধীরে একটু সবাই কমিউনিকেট করো, বারবার করে আমি ডাকলে মুশকিল। আচ্ছা, ক্যাথোড রশ্মি আলোর মতো সরল রেখায় যাচ্ছে। নেক্সট সেকেন্ড কি পয়েন্ট হলো? সেকেন্ড হচ্ছে থমসন বলল যে ক্যাথোড রশ্মির নাকি ভরবেগ এবং গতিশক্তি আছে। ঠিক আছে, তার মানে কি বোঝায়? যে ক্যাথোড রশ্মি কণার সমন্বয়ে গঠিত। এবার বলবে এটা আপনি এটা কোথা থেকে বললেন? কোথা থেকে বললেন এ সমস্ত কথা? কণার সমন্বয়ে গঠিত বলছেন, ভরবেগ গতিশক্তি আছে, তারপর বলছেন কণার সমন্বয়ে গঠিত। কারণ মাধ্যমিকে আমরা জানি ভরবেগ মানে এমভি, তাই না? আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি ভরবেগের ফর্মুলা কি বলো? এমভি। গতিশক্তির ফর্মুলা কি বলো? হাফ এম ভি স্কোয়ার, তাই না? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো এখানে দেখো ভর আছে বলেই ভরবেগ আছে, ভর আছে বলে গতিশক্তি আছে। তার মানে যদি কোনো একটা বস্তুর ভর আছে, তার মানে তার মধ্যে কণা ধর্ম বা কণার সমন্বয় সেটা গঠিত। কিছু একটা অস্তিত্ব থাকবে তবে তো ভর থাকবে, তাই না? বলো, কিছু একটা অস্তিত্ব থাকবে তবে তো ভর থাকবে। আমাদের যে কোনো বস্তু তুমি যারই দেখো ভর আছে, তার নিশ্চয়ই কিছু একটা অস্তিত্ব আছে, কিছু কণা দিয়ে হলেও সে গঠিত, তাই জন্যই তার ভর আছে। এবার বলো থমসন এটা কি করে বুঝতে পারলো? থমসন কি করেছিল, এই তো আমাদের ক্যাথোড, এইটা হচ্ছে আমাদের ক্যাথোড আর এটা হচ্ছে আমাদের অ্যানোড। ঠিক আছে, থমসন কি করেছিল, মাঝখানে একটা ক্ষুদ্র 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 ডানাযুক্ত পাখা লাগিয়েছিল। এটা দেখে কেউ আবার সূর্য ভাববে না যে ডিসচার্জিং টিউবের মধ্যে কোথা থেকে এটা সূর্য চলে আসলো। চলো আমি তোমাদের সুবিধার জন্য একটা পাখার মতো এঁকেই দিই। থমসন কি করেছিল, খুবই হালকা ডানাযুক্ত একটা পাখা লাগিয়েছিল, দিয়ে এখানে 10,000 ভোল্ট প্রয়োগ করে দিয়েছে। যখন যাচ্ছে রশ্মি, দেখছে পাখাটা বন 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 করে ঘুরছে। ঠিক আছে, পাখাটা বন 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 করে ঘুরছে। তার মানে কি, জোরে গিয়ে কিছু কণা ওই পাখাটাকে আঘাত করছে। জোরে গিয়ে যখন কিছু কণা ওই পাখাটাকে আঘাত করছে, তার মানে সেই কণাগুলোর বেগ আছে। বেগ আছে মানে ভরবেগ আছে, বেগ আছে মানে গতিশক্তি আছে। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা কি বলেছিল? 3 নম্বর কথা বলেছিল না, এটা ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে। ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, এটা বোঝার কিছু নেই, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট। ফটোগ্রাফিক প্লেট রেখে দেখেছিল যে সেটার মধ্যে স্পট তৈরি হয়ে গেছে। ফটোগ্রাফিক প্লেট রেখে দেখেছিল তার মধ্যে একটা স্পট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যেমন জিঙ্ক সালফাইডে প্রলিপ্ত পর্দা। আচ্ছা, জিঙ্ক সালফাইড লেখাটা বুঝতে পারছো? যেমন জিঙ্ক সালফাইডে প্রলিপ্ত পর্দা,
আচ্ছা, জিঙ্ক সালফাইড জিনিসটা কি? না, জিঙ্ক সালফাইড হচ্ছে একটা পদার্থ বা রাসায়নিক, পরে আমরা পড়বো। ঠিক আছে, এটা দিয়ে আমরা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারি। এই যে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল গুলো রয়েছে না, যেমন ক্যাথোড রশ্মি, ঠিক আছে, বা অ্যানোড রশ্মি, বা পরবর্তীকালে এক্স রশ্মি। এক্স রশ্মি যদিও সাব অ্যাটমিক পার্টিকেল নয়, তাও এরা এই জিঙ্ক সালফাইড মাখানো যে পর্দা, তার মধ্যে গিয়ে না এরকম যদি একটা পর্দা হয়, তো এরকম ডট 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 তৈরি করতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি যে কোনো ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করছে বা ফটোগ্রাফিক প্লেটের ওপর কাজ করছে। তো এই হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডে প্রলিপ্ত পর্দা। আচ্ছা, এবার একটুখানি জিজ্ঞাসা করে নি। ম্যাম হ্যাঁ বলো, বলো পূর্ণা, কি বলছো? ম্যাম নাম্বার 2 টা একবার একটু বলবেন? কি বলবো, আর একবার একটু জোরে বলো। ম্যাম যেটা নাম্বার 2 আছে ওটা একবার একটু বলবেন? হ্যাঁ, থমসন বলছে যে ক্যাথোড রশ্মি কণার সমন্বয়ে গঠিত, এদের ভরবেগ এবং গতিশক্তি আছে। বাকি বলো শহীদুল। ম্যাম বলছিলাম যে ডিসচার্জিং যে এটা আছে ওর ভিতরে পাখাটা আছে, পাখা আছে, পাখা বসিয়েছে। ওইটা মানে পাখাটা কিরকম, মানে পাখাটা বসালে কিভাবে, আর পাখা পাখায় হচ্ছে কেন বসাবো? যেরকম টেবিল ফ্যান হয়, ঠিক আছে, এরকম খুব ছোট্ট একটা টেবিল ফ্যান এখানে রাখা হয়েছিল, জাস্ট দেখার জন্য যে এখান দিয়ে যে রশ্মিগুলো যাচ্ছে তারা বেগ দিয়ে এটাকে ঘোরাতে পারে কি পারে না, একদম ছোট্ট। ও ঠিক আছে। অদ্রিকা বলো। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। বিথিকা। হ্যাঁ ম্যাম বুঝেছি, বাট ওই 2 নম্বরটা একটু ডিস্টার্ব লাগছে। 2 নম্বরটা ডিস্টার্ব লাগছে। আচ্ছা, 2 নম্বরটা আরেকবার আলোচনা করা যাক। চলো, সবার জন্য একবার 2 নম্বরটা। আচ্ছা, রফিকুলের সাথে তো কথা বলাই হলো না, রফিকুল বুঝতে পেরেছো? রফিকুল কি বলছে আমিও বুঝতে পারছি না, কি বলছো রফিকুল? বুঝতেই পারছি না কি বলছো, তুমি একটু মেসেজ লিখতে পারো। আচ্ছা, চলো, এই হচ্ছে আমাদের ডিসচার্জিং টিউব। ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে অ্যানোড। অ্যানোডের জন্য এ লিখলাম, ক্যাথোডের জন্য সি লিখলাম। এখানে রয়েছে হচ্ছে একটা বায়ু নিষ্কাশন নল। এবার যখন আমি এখানে 10,000 ভোল্ট বিভব অ্যাপ্লাই করব, তখন এখান থেকে একটা রশ্মি বেরোবে, যে রশ্মিটাকে আমরা বলি ক্যাথোড রশ্মি। এইবার আমরা তো এটাকে দেখতে পাচ্ছি না, কারণ এটা একটা অদৃশ্য রশ্মি। এবার এই রশ্মিটা সত্যি উচ্চ বেগে যাচ্ছে কি যাচ্ছে না, সেটা বোঝার জন্য এইরকম একটা ছোট্ট পাখা, ঠিক আছে, বসালাম, ছোট্ট পাখা বসালাম। দেখছি এই পাখাটা ঘুরছে। পাখা ঘুরছে মানে কি? নিশ্চয়ই এরা গিয়ে পাখাটাকে আঘাত করছে, তাই পাখাটা ঘুরছে। এবার দেখো, কণা পাখাকে আঘাত করলো,
কিভাবে আঘাত করলো? এর থেকে আমরা কি বলতে পারি না কণার বেগ আছে। কোনো একটা স্থির বস্তু তো গিয়ে কাউকে আক্রমণ করতে পারে না বা কাউকে আঘাত করতে পারে না, আঘাত করতে গেলে তাকে গতিশীল হতেই হবে, তার মানে এর কণার বেগ আছে। কণার যদি বেগ থাকে আর কণার ভর তো থাকবেই, তাহলে ভর আর বেগের সমন্বয়ে কি আছে বলো? কণার ভরবেগ। ভরবেগ। আর কি আছে বলো? গতিশক্তি। গতিশীল যে কোনো কণার কি থাকে? গতিশক্তি। আমরা দৌড়াচ্ছি, বাস চলছে, যে কোনো গতিশীল কণা গতিতে রয়েছে, তার মানে তার রয়েছে গতিশক্তি আর তার রয়েছে ভরবেগ। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। বিথিকা মনে হয় বুঝতে পেরেছিল না, তার জন্য আমি আরেকবার বললাম। হ্যাঁ ম্যাম, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার, ভেরি গুড। তাহলে থমসনের তিনটে যে পর্যবেক্ষণ ছিল আমরা সব আলোচনা করে নিলাম, ঠিক আছে। এছাড়া উনি আরো ছোটখাটো আলোচনা করেছিল, যার মধ্যে চতুর্থ নম্বরটা আমরা লিখব। উনি কি করেছিল, উনি যখনই যাচ্ছিল, মানে রশ্মি যাচ্ছিল, আমি একে দেখাচ্ছি, যখন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রশ্মিটা যাচ্ছিল, উনি কি করেন, এ পাশে কিছুতেই কালিটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ উনি এ পাশে আর এ পাশে একটা পজিটিভ পাথ আর একটা নেগেটিভ পাথ রেখে দিয়েছিল, ঠিক আছে। একটা পজিটিভ পাথ আর একটা নেগেটিভ পাথ রেখে দিয়েছিল। এবার দেখো উনি কি দেখতে পেল, ক্যাথোড থেকে রশ্মিগুলো নির্গত হয়ে এরকম ভাবে চলেছে, এরকম ভাবে চলেছে। কেন? কারণ ক্যাথোড থেকে ঋণাত্মক রশ্মি নির্গত হচ্ছে, ক্যাথোড রশ্মি ঋণাত্মক রশ্মি নির্গত হচ্ছে এবং তারা প্লাস দ্বারা আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে উনি কি সিদ্ধান্ত করলেন, ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। এই ছিল ওনার চারটে অবজারভেশন। বইয়ে 5, 6, 7টা লেখা থাকে, সেটা তো একটা জিনিসকে ভেঙে ভেঙে অনেক কিছু, প্রথমে একটা পয়েন্ট এটাই থাকে যে কণা ধর্ম রয়েছে, ঠিক আছে। অত আমাদের দরকার নেই, আমাদের জানতে হবে এই চারটে মেন এবং বেসিক যে ওনার পর্যবেক্ষণ ছিল। সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ম্যাম বোঝা যাচ্ছে। অদ্রিকা কি বলছো? আচ্ছা পূর্ণা তো মানে বুঝতে পেরেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ভেরি গুড, ওকে। আচ্ছা এবার কি হলো, এবার থমসন এই যে ক্যাথোড রশ্মি, যেটাকে ঋণাত্মক রশ্মি বলল, ঠিক আছে, ঋণাত্মক রশ্মি, তার নাম দেওয়ার সময় আসলো। তার নাম কে দিয়েছিল? তার নাম দিয়েছিল স্টোনি। স্টোনির নাম মনে রাখতে হয় না, উনি এটার নাম দিয়েছিল ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রন কিন্তু আবিষ্কার কে করেছেন? থমসন, ঠিক আছে। আমাদের সমস্ত টিউশনের নোটসে এবং সব জায়গায় লেখা আছে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল, ইলেকট্রন আবিষ্কার করেছিল থমসন। কিন্তু পরীক্ষার শুরু কিন্তু থমসন করেনি, আজকে জেনে গেলাম। পরীক্ষা শুরু করেছিল উইলিয়াম ক্রুকস। থমসন জাস্ট তার অবজার্ভ করেছিল যে এই যে রশ্মিটা যাচ্ছে এর কি কি ধর্ম আছে,
ঠিক আছে, তাই জন্য ওনাকে ইলেকট্রন আবিষ্কারের ট্যালেন্টটা দেওয়া হয়, বাট নামটাও উনি দিয়েছিল না, স্টোনি ইলেকট্রনটার নাম দিয়েছিল। উনি একটা বড় জিনিস আবিষ্কার করেছিল, উনি ইলেকট্রনের E/m রেশিও, যেটাকে আমরা কি বলি, চার্জ বাই মাস রেশিও, চার্জ বাই মাস রেশিও, বা কি বলতে পারি বলো, আধান বাই ভরের অনুপাত। ঠিক আছে, আধান বাই ভরের অনুপাত, এটা বার করেছিল। এটা আমাদের জানতে শুধু হবে না, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। বলবে আমাদের তো সেরকম কোনো কেউ এরকম E/m দিয়ে কোনো অঙ্ক করায়নি। সেটা তো অবশ্যই করাবে না, কারণ আমরা অত গভীরে গিয়ে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা না পড়াশোনা করি আর না তো কেউ পড়ায়। কিন্তু যখনই আমরা নিট পরীক্ষাটা দিতে যাব ডাক্তার হওয়ার জন্য, হ্যাঁ, বা AIEEE পরীক্ষাটা দিতে যাব, তখনই আমাদের এই E/m রেশিওটা লাগবে। এই E/m, যেটাকে আমরা সবসময় কি বলে জানবো, চার্জ বাই আধান রেশিও বা E/m রেশিও। কখনো আধান বাই ভরের রেশিও বলে না, কারণ বাংলাটা চলে না, সবসময় চলে ইলেকট্রনের E/m রেশিও। ম্যাক্সিমাম বলতে পারো চার্জ বাই মাস রেশিও। এটা আমাদের থমসন ক্যালকুলেট করেছিলেন, এবং ইলেকট্রনের E/m রেশিওর মান বেরিয়েছিল 1.76 ইন্টু 10⁻11 কুলম প্রতি কেজি। মনে রাখার চেষ্টা করবে যারা স্পেশালি নিট AIEEE দেবে, মনে রাখার চেষ্টা করবে যারা স্পেশালি নিট AIEEE দেবে, ইলেকট্রনের E/m রেশিও 1.76 ইন্টু 10⁻11 কুলম প্রতি কেজি। এখানে অনেক মেয়ে আছে, 2-3 জন মেয়েও আছে যাদের টার্গেট হবে দেখবে নার্সিং দেব, তো বিএসসি নার্সিং এর যে পরীক্ষা হয়, জেনপার যে পরীক্ষা হয়, সেই জেনপার পরীক্ষাতেও কিন্তু কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে এবং সেখানে এরকম টাইপের কোশ্চেন আসে। তো এটা উনি ক্যালকুলেট করেছিল থ্রু এক্সপেরিমেন্ট, বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি E/m রেশিও ক্যালকুলেট করেছিল, চার্জ বাই আধান রেশিও, সেটা হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম প্রতি কেজি। ওনার সঙ্গে সাথে সাথে হেল্প করেছিল বিজ্ঞানী মিলিকান। কে হেল্প করেছিল বলো? বিজ্ঞানী মিলিকান হেল্প করেছিল তার ফেমাস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের দ্বারা, যেটাকে আমরা তৈলবিন্দু পরীক্ষাও বলে থাকি। তার ফেমাস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের দ্বারা, যেটাকে আমরা কি বলি বলো, তৈলবিন্দু পরীক্ষা। তৈলবিন্দু পরীক্ষা, উনি এই তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে কি আবিষ্কার করেছিল? উনি এই তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের আধানের মান নির্ণয় করেন। এটাও একটা পরীক্ষা, তার জন্য এটা আমাদের বোঝার কিছু নেই, জাস্ট আধানের মানটা জানতে হবে। ইলেকট্রনের আধানের মান নির্ণয় করেন। কেউ বুঝতে না পারলে আমি একটু পরে কানে হেডফোন লাগাচ্ছি, পড়ে দেবো। লিখেছি ইলেকট্রনের আধানের মান নির্ণয় করেন। ইলেকট্রনের আধানের মান কত, মানে এই E/m রেশিওতে E এর মান কত, -1.6 ইন্টু 10⁻−19 কুলম। এখানে কোনো কোনো বইতে -1.602, -1.601 এরকম অনেক কিছু লেখা থাকে। পরীক্ষার সময় আমাদের -1.6 টুকুই বসাতে হয়, তাই আমরা -1.602, 601 এগুলো নিয়ে কোনো রকম কথা বললাম না। ঠিক আছে, তো এটা তো সবাইকে মনে রাখতে হবে। যারা 11 এর পরীক্ষা ফার্স্ট সেমিস্টার দিতে যাবে, সায়েন্স নিয়ে ফেলেছো, সবাইকেই মনে রাখতে হবে ইলেকট্রনের আধানের মান -1.6 ইন্টু 10⁻−19 কুলম। পয়েন্ট, তারপরে 02, 01 এগুলো মাথায় রাখতে হয় না। যেগুলো বাক্সবন্দি করছি সেগুলো খাতাতে বাক্সবন্দি করবে, কারণ এগুলো আমাদের মাথায় বন্দি করতে হবে, এগুলো পরীক্ষায় আসে। বলো বন্ধুগণ, এ অবধি হয়েছে? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার তো ঠিক আছে, খাতায় হচ্ছে তো? হ্যাঁ ম্যাম, খাতায় নোট করছি। ভেরি গুড। বিথিকা? ম্যাম বলছিলাম যে ওই চার্জকে ই দ্বারা কি প্রকাশ করা হয়? হ্যাঁ, চার্জকে ই দ্বারা বোঝানো হয়। খাতায় কলমে হচ্ছে তো বিথিকা? বিথিকা শুনতে হ্যাঁ পাচ্ছ? ম্যাম।
খাতায় কলমে হ্যাঁ করছো ম্যাম, তো? নোট বানাচ্ছি। ভেরি গুড। বাকি অদ্রিকা বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ পূর্ণা, বোঝা গেছে। রফিকুল, রফিকুলের মানে নেটওয়ার্ক নেই, নাহলে নিজেই নেই। ম্যাম আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভয়েস করতে পারছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি বার করতে পারি। এখান থেকে দেখো আমরা কি বার করতে পারি। এটা আমাদের থমসনই করেছিল। দেখো E/M রেশিওর মান কত? 1.76 ইন্টু 10⁻11। এর মধ্যে ই এর মান বেরিয়ে গেছে। ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻19 বাই এম ইকুয়ালস টু 1.76 ইন্টু 10⁻11। ঠিক আছে, এটা অঙ্ক করে বার করা, এটা কোনো এক্সপেরিমেন্ট নয়। তো এম এর মান কত হবে বলো? 1.6 ইন্টু 10⁻19 বাই 1.76 ইন্টু 10⁻11। এটা ক্যালকুলেট করলে আসে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। এটাও খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। বলো বন্ধুগণ, এই অব্দি বোঝা গেছে? ম্যাম লাস্ট লাইনটা একবার হ্যাঁ রিপিট ম্যাম, করুন। বোঝা গেছে। লাস্ট লাইনটা দেখো, এমটা এখানে গেল আর এটা এখানে আসলো। কোনাকুনি গুণ ছোটবেলায় শিখতে, ছোটবেলায় শিখেছো কোনাকুনি গুণ, তাই তো? এবার দেখো 1.76টা এখানে হ্যাঁ নিচে চলে এসছে, আর হ্যাঁ এখানকার ম্যাম। নিচের এমটা এখানে চলে গেছে। এবার এটাকে ক্যালকুলেটরে ফেলবে, দেখবে এটা চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ওকে, হ্যাঁ ম্যাম। চলো হ্যাঁ ম্যাম। নেক্সট। গুড, ভেরি গুড। এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি, ঠিক আছে। এটা কি করে হয়েছিল? এটা হয়েছিল 1886 সাল। তখন 1886 সাল, তখন গোল্ডস্টেইন যখন একবার এই বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আবিষ্কার হওয়া শুরু হয়, ঠিক আছে, যখন এই 1876 সাল থেকে 76-78 সাল থেকে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আবিষ্কার হওয়া শুরু হয়, দেখা যায় যে পরমাণুকে ভাগ করা যাচ্ছে, তখন এটা নিয়ে একটা ধুমধুমাকার পড়ে যায়। ঠিক আছে, তখন এটা নিয়ে একটা ধুমধুমাকার পড়ে যায়। এখন যেমন দেখো না, কোনো একটা গান আসলে সেটা নিয়ে ধুমধুমাকার পড়ে যায়, সবাই ওটা নিয়ে রিলস বানায়, ঠিক সেরকম ব্যাপার। তখন যখন সাব অ্যাটমিক পার্টিকেলটা আবিষ্কার হয়েছিল, তখন সেটা নিয়ে একটা ধুমধুমাকার পড়ে যায়। সেই ধুমধুমাকারটা পড়ে যাওয়ার ফলে কি হয়েছিল, সমস্ত বিজ্ঞানীরা তখন লেগে পড়েছে নতুন নতুন কণা আবিষ্কার করার ক্ষেত্রে। ঠিক আছে, সামান্য পরিমাণ কিছু চেঞ্জ করছে, চেঞ্জ করে নতুন নতুন কণা আবিষ্কার করবার জন্য উঠে পড়ে লেগেছে। এবার এভাবে উঠে পড়ে লাগার ফলে 1886 সালে গোল্ডস্টেইন একটা ফায়দা লুটে নিয়েছে। কিরকম হয়েছে, ওই ডিসচার্জিং টিউব যেটাতে আমাদের উইলিয়াম ক্রুক্স এবং পরে থমসন কাজ করছিল, সেই ডিসচার্জিং টিউবটা নিয়ে উনিও কাজ করেন। ঠিক আছে, সেই ডিসচার্জিং টিউবটা নিয়ে উনিও কাজ করেন। আমরা এঁকে ফেলছি, যারা ছবি দেখতে পাচ্ছে ভালো, না হলে আমার আঁকাটা দেখো। ঠিক আছে, উনি কি চেঞ্জ করেছিলেন দেখো। দাঁড়াও, আমি আগে এঁকে নিই। এটা আমাদের ক্যাথোড,
এটা আমাদের অ্যানোড, এখানে ব্যাটারি ঋণাত্মক মেরু যুক্ত, এখানে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত, এখান দিয়ে বায়ু বার করার পাম্পটা লাগানো। এবার দেখো, উইলিয়াম ক্রুকস এর পরে, থমসনের পরে গোল্ডস্টেইন কি চেঞ্জ করেছিল? আগের যা ছিল সবকিছু রেখে দিয়েছিল, শুধু দুটো চেঞ্জ করেছিল। কি কি দুটো চেঞ্জ করেছিল? এর ভেতরে বায়ুটা যে বের করে নিয়েছিল, আমি বলেছিলাম আগেরটাতে আমি কত বলেছিলাম না, 0.01 মিলিমিটার এইচজি বায়ুর চাপ ছিল। 0.01 মিলিমিটার এইচজি বায়ুর চাপ ছিল যখন ক্যাথোড রশ্মির পরীক্ষা করা হয়। উনি কি করলো, বায়ুর চাপটাকে হালকা বাড়িয়ে দিল, খুব হালকা, বললো যে না 0.1 মিলিমিটার এইচজি রেখেই দেখা যাক না কি হয়। ঠিক আছে, উনি কি করলো, 0.1 মিলিমিটার এইচজি বায়ুর চাপ রাখলো, হালকা বায়ুর চাপটা বাড়িয়েছে, মানে একটু কম বায়ু বার করেছে। ঠিক, আর সেকেন্ড উনি কি করেছিলেন, ছিদ্রযুক্ত ক্যাথোড, ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেন। দেখো, আগেরটাতে আমরা ক্যাথোডটাকে এভাবে এঁকেছিলাম, এটার ক্ষেত্রে এরম 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 এঁকেছি। তার মানে কি, এই জায়গাগুলোতে ছিদ্র আছে। ঠিক আছে, যদি ভালো করে আঁকি, এরম একটা ছিদ্র, এরম একটা ছিদ্র, এরম একটা ছিদ্র, এরম একটা ছিদ্র, এরকম হচ্ছে ক্যাথোডটার মধ্যে ছিদ্র 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 করা। ঠিক আছে, এবার যেটা হচ্ছে কথা, ছিদ্র 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 করা। এবার কি হয়েছে, উনি কি করেছেন না, এখানে একই 10,000 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত করেছেন। ঠিক আছে, 10,000 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত করেছেন। উনি কি দেখছেন, উনি দেখছেন যে এই সময় একটা রশ্মি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, একটা অদৃশ্য রশ্মি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। এবার বলো, এটা তো একটা অদৃশ্য রশ্মি, উনি আবার দেখলেন কি করে? যথারীতি উনি এখানে দেওয়ালে একটা প্রতিপ্রভা দেখতে পান, প্রতিপ্রভা দেখতে পান। ঠিক আছে, এবার বলো, ওদের সামনে একটা ক্যাথোড দাঁড় করানো, তারপরেও এই রশ্মিগুলো কিভাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে গেল, গিয়ে এই দেওয়ালে প্রতিপ্রভা সৃষ্টি করলো? কি হয় না, এই যে রশ্মিটা উৎপন্ন হয়, এই রশ্মিটা ক্যাথোডের যে এই ছিদ্রগুলো আছে না, এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে পাস করে যায়। ঠিক আছে, এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে পাস করে পেছনের দেওয়ালে একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। বলো, বুঝতে পারা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারা গেছে। বাকি বন্ধুরা একটু নিজেরা নিজেরা বলো। হ্যাঁ ম্যাম, বুঝেছি। বোঝা গেছে তো? ওকে, চলো। আচ্ছা, এবার উনি দেখতে পেলেন যে একটা রশ্মি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে এবং ক্যাথোডের এই ছিদ্রগুলোকে অতিক্রম করে পেছনের দেওয়ালে একটা এভাবে প্রতিপ্রভা সৃষ্টি করছে। যেহেতু ক্যাথোডের এই ছিদ্রগুলোকে অতিক্রম করে, তাই এই রশ্মির অপর নাম কি বলতো? ক্যানাল রশ্মি। ক্যানাল রশ্মি। ঠিক আছে, যেহেতু এই ছিদ্রগুলোকে অতিক্রম করে, তাই এই রশ্মির অপর নাম কি বলো? এই রশ্মির অপর নাম হচ্ছে ক্যানাল রশ্মি। ক্যানাল কথার অর্থ কি? নালী বা কোনো ছিদ্রের মধ্য দিয়ে যখন কিছু যায়, তখন আমরা সেটাকে বলি ক্যানাল রশ্মি। ঠিক আছে, ক্যাথোডের ছিদ্রের মধ্য দিয়ে পাস করে করে গেছে, তাই এই রশ্মিটাকে আমরা কি রশ্মি বলছি? এই রশ্মিটাকে আমরা বলছি হচ্ছে ক্যানাল রশ্মি। বোঝাতে পারলাম তো? গোল্ডস্টেইন একটা নতুন কিছু আবিষ্কার করলেন। উনি দেখতে পেলেন যে যদি বায়ুর চাপ কমানো হয় আর ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করা যায়, তাহলে মার্কেটে একটা নতুন রশ্মি পাওয়া যাচ্ছে, যেই রশ্মিটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে এবং ক্যাথোডের ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে পেছনের দেয়ালে একটা প্রতিপ্রভা সৃষ্টি করছে। প্রথমে এই রশ্মিটার নাম দিলেন ক্যানাল রশ্মি। সেকেন্ড, এই রশ্মিটাকে বললেন পজিটিভ রশ্মি।
কেন পজিটিভ রশ্মি? কেন পজিটিভ রশ্মি? তার কারণ হচ্ছে যে ক্যাথোড ঋণাত্মক। দেখো ক্যাথোডের সাথে আমরা ব্যাটারির ঋণাত্মক মেরু যোগ করে রেখেছি, তাই না? ক্যাথোড ঋণাত্মক, ক্যাথোডের সাথে আমরা ব্যাটারির ঋণাত্মক মেরু যোগ করে রেখেছি। সেইখান দিয়ে যখন কোনো একটা রশ্মি যাচ্ছে তো নিশ্চয়ই সে পজিটিভ হবে। নেগেটিভের সাথে অবভিয়াস কথা সেখানে পজিটিভই যাবে, নেগেটিভ তো যাবে না। তোমরা জানো নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে, নেগেটিভ পজিটিভ একে অপরকে আকর্ষণ করে। তো এখান দিয়ে যে যাবে তো সে অবশ্যই পজিটিভ রশ্মি হবে। তো এই অবধি গোল্ডস্টেইন আবিষ্কার করলেন। এবার বলো এতটা বোঝা গেছে? ম্যাম এই ক্যানাল রশ্মিটা কি? মানে বোঝা গেছে এতটা? ক্যানাল রশ্মিটা এই পজিটিভ রশ্মি বা অ্যানোড রশ্মি যেহেতু এই ক্যাথোডের ছিদ্রগুলোর মধ্য দিয়ে যাচ্ছে তাই এর নাম ক্যানাল রশ্মি। ঠিক আছে। বাকি বাকি বোঝা গেছে? অদ্রিকা বোঝা গেছে? ম্যাম বলছি অ্যানোড রশ্মিটা গিয়ে ক্যানাল রশ্মিটা? একদম অ্যানোড রশ্মিটাই ক্যানাল রশ্মি। বোঝাতে পেরেছি? বাকিরা? হ্যাঁ ম্যাম। ওকে ওকে, চলো এবার বলি যে এটা কোথা থেকে হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। যারা পুরো অ্যাটমিক স্ট্রাকচার পড়ে ফেলেছে তাদেরকেও আমি জিজ্ঞাসা করে আসছি অনেক সময় যে এই অ্যানোড রশ্মিটা কোথা থেকে উৎপন্ন হয়। তো সবাই বলে যে অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে তাই এর নাম অ্যানোড রশ্মি। আমি একবারও বলিনি কিন্তু অ্যানোড থেকে উৎপন্ন হয়েও ক্যাথোডের দিকে যাচ্ছে। আমি কি বলেছি শোনো, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে এটা কিন্তু একবারও বলিনি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভাইটাল কথা, অ্যানোড রশ্মি অ্যানোড থেকে উৎপন্ন হয় না। ঠিক আছে, আজকে আমি বলে দিলাম, কালকে পরশু যখন স্কুলে যাবে, টিউশন পড়তে যাবে, বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে আচ্ছা অ্যানোড রশ্মি কোথা থেকে উৎপন্ন হয় রে? 100 জনের মধ্যে 99 জনই এটাই উত্তর দেবে, অ্যানোড রশ্মি অ্যানোড থেকে উৎপন্ন হয়। কারণ এটা আমার এতদিন পড়ানোর অভিজ্ঞতা যে অ্যানোড রশ্মি অ্যানোড থেকে উৎপন্ন হয়। কিন্তু খুব ভালো করে মনে রাখবে, অ্যানোড রশ্মি কখনোই অ্যানোড থেকে উৎপন্ন হয় না। অ্যানোড রশ্মি অ্যানোড থেকে উৎপন্ন হয় না। এটা আমি দেখেছি 100 জনের মধ্যে 99 জনই বলে যে অ্যানোড রশ্মি নাকি অ্যানোড থেকে উৎপন্ন হয় না। একদম না, সম্পূর্ণ ভুল কথা। কোথা থেকে অ্যানোড রশ্মিটা উৎপন্ন হচ্ছে? আমি প্রথমেই বলেছিলাম যে এখানে 0.1 মিলিমিটার এইচজি চাপে আমি কিছুটা বায়ু নিয়েছি। কি নিয়েছি বলো? বায়ু নিয়েছি। ধরো মনে করো আমি এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি। 0.1 মিলিমিটার এইচজি চাপে আমি এখানে ধরো হাইড্রোজেন গ্যাস নিয়েছি। ওকে, এইবার দেখো হাইড্রোজেন গ্যাসের মধ্যে কি থাকে? দুটো হাইড্রোজেন পরমাণু। আমি সেই হাইড্রোজেন পরমাণুটাকে লিখেছি। এবার একটা দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন যেটা ক্যাথোড থেকে আসছে অ্যাজ এ ক্যাথোড রশ্মি, সেটা যখন হাইড্রোজেনকে আক্রমণ করছে, মানে যখন যাচ্ছে, অবভিয়াস কথা মাঝখানে বায়ু থাকলে বায়ুর মধ্যে ধাক্কা খেতে 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 যাবে। আমরা যখন কোনো জায়গার মধ্যে দিয়ে যাই, সামনে যত বাধা থাকে সেগুলোর মধ্য দিয়ে কি হয়? ধাক্কা খেতে খেতে যাই। চারিদিকে বায়ু আছে বলে আমরা বায়ুর প্রেসারে বেঁচে আছি, না হলে আমাদের ভেতরে যে ব্লাডের প্রেসার তাতে আমরা এতদিন টপকে যেতাম। তো বায়ুর বাধা সব জায়গাতেই রয়েছে, তাই না? বায়ুর বাধা সব জায়গাতেই রয়েছে। তো অবভিয়াস কথা, সেই বায়ুর বাধা কে ফেস করছে? না ক্যাথোড থেকে উৎপন্ন এই ক্যাথোড রশ্মি, এও কিন্তু বায়ুর বাধা ফেস করছে। তো এই ইলেকট্রন যেটা রয়েছে বা ক্যাথোড রশ্মি যেটা রয়েছে, এটা কি করছে? দ্রুত গতিতে এসে এখানে যে গ্যাসটা রয়েছে তার পরমাণুকে আঘাত করছে। পরমাণুকে আঘাত করার ফলে এই গ্যাসটা
আয়নে পরিণত হচ্ছে আর ইলেকট্রন উৎপন্ন করছে। ঠিক আছে, আবার বলছি শোনো, আমি বুঝতে পারছি যে এই জায়গাটা হয়তো খটোমটো লাগছে, আবার বলছি শোনো, দরকার হলে আমি একটা নতুন পেজ নিয়ে আঁকি। দেখো, এটা ক্যাথোড, এটা অ্যানোড। ঠিক আছে, এখানে রয়েছে হাইড্রোজেন গ্যাস, এখান থেকে আসছে ক্যাথোড রশ্মি, ক্যাথোড থেকে আসছে ক্যাথোড রশ্মি। যেই 10,000 ভোল্ট বিভব প্রভেদ দেবে সঙ্গে সঙ্গে ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মি উৎপন্ন হওয়া শুরু হয়ে যাবে। হাইড্রোজেন গ্যাস কিভাবে থাকে? হাইড্রোজেন পরমাণু এভাবে যুক্ত হয়ে হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন পরমাণু এভাবে যুক্ত হয়ে হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ভাবো, একটা ক্যাথোড রশ্মি বা সোজা কথা একটা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন, এটা কি বলো? এটা ক্যাথোড রশ্মি বা এইমাত্র আমরা পড়লাম এটা কি? দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন। দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন, একটা ক্যাথোড রশ্মি বা একটা দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কি করছে? এভাবে একটা পথের সামনে যে হাইড্রোজেন পরমাণুটা পাচ্ছে তাকে আঘাত করছে। তাকে আঘাত করলে কি হচ্ছে? সে আয়নে ভেঙে যাচ্ছে। কি আয়নে ভেঙে যাচ্ছে? ধনাত্মক আয়নে ভেঙে যাচ্ছে এবং তার ইলেকট্রনটা সে মুক্ত করে দিচ্ছে। এই ইলেকট্রনটা এখানে অ্যানোড পজিটিভ, ক্যাথোড তো নেগেটিভ, এর আকর্ষণে ক্যাথোড রশ্মির সাথে চলে যাচ্ছে অ্যানোডের দিকে। কিন্তু এই যে এইচ প্লাসটা রয়েছে, এই যে এইচ প্লাসটা রয়েছে, এই এইচ প্লাসটা কি করে এদিকে যাবে? এই এইচ প্লাসটা কি হচ্ছে? এই দিকে নেগেটিভের আকর্ষণে চলে আসছে, আর তখনই আমরা সেটাকে বলছি অ্যানোড রশ্মি। ঠিক আছে, ক্যাথোড রশ্মি গ্যাস পরমাণুকে আঘাত করে ধনাত্মক ক্যাটায়ন উৎপন্ন করছে, সেই ধনাত্মক ক্যাটায়নটা ক্যাথোডের দিকে চলে যাচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যানোড রশ্মি। দেখো কতজন বুঝতে পেরেছো? বোঝা গেছে? শহীদুল, হ্যাঁ ম্যাম বুঝেছে। ভদ্রিকা, হ্যাঁ ম্যাম। আচ্ছা রফিকুল হাত তুলে দিয়েছে। পূর্ণা, আচ্ছা আর কি একজন নতুন জয়েন করেছো? তার সাথে তো কথাই বলা হয়নি। সৌভিক, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তো এভাবে উৎপন্ন হচ্ছে আমাদের অ্যানোড রশ্মি। ঠিক আছে, তাহলে অ্যানোড রশ্মি সম্পর্কে প্রথম ইম্পর্টেন্ট কথা আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অ্যানোড রশ্মি কিন্তু অ্যানোড থেকে উৎপন্ন হয় না। উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন বা ক্যাথোড রশ্মির ধাক্কায় এর মধ্যে থাকা গ্যাস অণুগুলো আয়নিত হয় এবং এই ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের আকর্ষণে ক্যাথোডের দিকে যায়, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যানোড রশ্মি। বাকি যে অ্যানোড রশ্মির প্রপার্টি গুলো রয়েছে সেগুলো সব ক্যাথোড রশ্মির মতোই। কি কি প্রপার্টি রয়েছে বলো? অ্যানোড রশ্মির একটা সবচেয়ে বড় প্রপার্টি যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানোড রশ্মি সরল রেখায় চলে, এটা ক্যাথোড রশ্মিও সরল রেখায় চলে, অলরেডি আমরা পড়েছি। নেক্সট অ্যানোড রশ্মি সম্পর্কে পড়েছি যে অ্যানোড ক্যাথোড রশ্মি ভরবেগ যুক্ত কণা, অ্যানোড রশ্মিও ভরবেগ যুক্ত কণা। ক্যাথোড রশ্মি গতিশক্তি দেখায়, অ্যানোড রশ্মিও গতিশক্তি দেখায়। বেসিক্যালি দুটো জিনিস মোরলেস এক, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, আর একটা বেশি ভারী আর একটা কম ভারী। এইটুকু পার্থক্য ছাড়া যা যা ওখানে পড়েছি, প্রতিপ্রভা সৃষ্টি করে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এগুলো সব এখানে পুরোপুরি সেম হবে। তো সেগুলো বলে আর নতুন করে টাইম ওয়েস্ট করলাম না, বিকজ অ্যানোড রশ্মির বৈশিষ্ট্য নিয়ে আমাদের পরীক্ষা কখনো কোশ্চেন আসে না, বাট নিটে এটা আসে কি অ্যানোড রশ্মি কোথা থেকে উৎপন্ন হয়। অ্যানোড দুটো কোশ্চেন নিটে আসে, একটা হচ্ছে অ্যানোড রশ্মি কোথা থেকে উৎপন্ন হয়
না ওর মধ্যে থাকা যে গ্যাস পার্টিকেল তার থেকে উৎপন্ন হয়? দ্বিতীয় কথা, আমরা পড়েছিলাম ক্যাথোড রশ্মির ক্ষেত্রে, ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের ক্ষেত্রে E/m রেশিও একটা নির্দিষ্ট মান 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। এটা ইলেকট্রনের ক্ষেত্রে বা ক্যাথোড রশ্মির ক্ষেত্রে E/m রেশিও বা চার্জ বাই আধান রেশিও আমরা পড়েছিলাম 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি, এটা পড়েছিলাম। তো আমাদের এখানে যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে অ্যানোডের ক্ষেত্রেও, অ্যানোড রশ্মির ক্ষেত্রেও কি এরকম E/m এর মান কোনো ধ্রুবক হবে? ক্যাথোড রশ্মির ক্ষেত্রে যেমন এরকমটা ধ্রুবক মান পাওয়া গেছে, অ্যানোড রশ্মির ক্ষেত্রেও এরকম কি E/m এর মান কোনো ধ্রুবক হবে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, উত্তর হচ্ছে না। কেন হবে না? দেখো E/m, ই আধান, এটা সবার ক্ষেত্রে এক হলেও m হচ্ছে ভর। ভাবো হাইড্রোজেন গ্যাসের ভর আলাদা, আমি যদি এখানে হাইড্রোজেন গ্যাস না দিই হিলিয়াম গ্যাস দিই m এর মান আলাদা হয়ে যাবে। আমি যদি এখানে আর্গন গ্যাস দিই m এর মান আরেকটা কিছু হয়ে যাবে। এখানে আমি যদি কোন রকম অন্য নাইট্রোজেন গ্যাস দিই m এর মান আলাদা হয়ে যাবে। তাহলে যে গ্যাসের ভিত্তিতে, গ্যাসের ভিত্তিতে এর m এর অনেক রকম মান আসবে। ঠিক আছে, বিভিন্ন গ্যাসের ভিত্তিতে এই m এর অনেক রকম মান আসবে। তো সেক্ষেত্রে E/m রেশিও কখনো ধ্রুবক হয় না। ঠিক আছে, যেহেতু গ্যাসের অনেক মান আছে, যে গ্যাস দিয়ে তুমি ভরবে সেই গ্যাসের ভিত্তিতে এই E/m এর মান কিন্তু ক্রমাগত চেঞ্জ হয়। নেক্সট, E/m সর্বোচ্চ হয় হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। কেন? কারণ সব থেকে হালকা, সব থেকে ভর কম হচ্ছে হাইড্রোজেন গ্যাসের। এবার তোমরা জানো যে হরে যদি মানটা কম বসানো হয়, E/m এর মধ্যে হরে যদি মানটা কম বসানো হয় তাহলে টোটাল রেশিওর মানটা বাড়বে। তো সেই হিসাবে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই E/m রেশিওর মান সর্বোচ্চ হয়। বাকি তুমি যত ভারী গ্যাস নেবে তত E/m রেশিওর মান কমতে থাকবে। এবার একটু জিজ্ঞাসা করি সবাই বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। বাকিরা একটু কমিউনিকেট করো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পারছি। অদ্রিকা? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, রফিকুল তো মানে বুঝতে পেরেছে নাকি? হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা E/m এর মান তো বার করতে পারবো না, কিন্তু E এর মানটা বার করতে পেরেছি, বা বলতে পারো আধানের মানটা, আধানের মান কার ক্ষেত্রে বার করা হয়েছিল? হাইড্রোজেনের ক্ষেত্রে। আমরা এইমাত্র বললাম যে এই যে H+ আয়ন, ঠিক আছে, এটার হচ্ছে সবচেয়ে ভর কম, তো এর ক্ষেত্রে আমরা আধানের মান বার করতে পারি। এই যে H+ আয়ন, এর হচ্ছে সব থেকে কম ভর, আর এটাকেই আমরা কি বলি বলো? প্রোটন। ঠিক আছে, এই অ্যানোড রশ্মিতে উৎপন্ন সব থেকে কম ভরের ধনাত্মক আধানকে আমরা কি নাম দিলাম? প্রোটন। তাহলে কিভাবে প্রোটন আসলো? আমাদের নোটসে লেখা থাকে ইলেকট্রনের আবিষ্কার, দেন প্রোটনের আবিষ্কার। প্রোটনের আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন, বাস প্রোটনের নামকরণ করেছিলেন রাদারফোর্ড, এরকম ভাবে লেখা থাকে। বাট আসলোটা কোথা থেকে? দেখা গেল ওখানে সব থেকে কম ভরের যে আধানটা রয়েছে সেটা হচ্ছে H+ আধান। এই H+ আধানটাকে আমরা বলছি হচ্ছে প্রোটন।
আর এর আধানের মানটা কত? ইলেকট্রনের আধানের মানের সঙ্গে সমান, শুধু আগে ধনাত্মক চিহ্ন হয়। প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বোঝাতে পেরেছি? প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার বলবে তাহলে বাকিদের ক্ষেত্রে কি হবে? প্রোটন তো সবার মধ্যে থাকে, তাই না? প্রোটন তো সবার মধ্যে থাকে, কিন্তু আপনি বলছেন শুধুমাত্র H প্লাস আধান, এটাকে আমরা শুধুমাত্র প্রোটন বলছি কেন? বাকিদের ক্ষেত্রে দেখা যায় এই যে সব থেকে কম ভর বা প্রোটনের যে ভরটা পেলাম, বাকিদের ভর নিয়ে কথা যখন বলছি না, পরেই বলবো। বাকিদের আধান এই যে রেশিওটা এসছে এর সরল গুণিতক, ঠিক আছে? বাকিদের আধান হচ্ছে এর সরল গুণিতক। বোঝাতে পারলাম কিরকম? মানে এর যা ভর এসছে, দেখা গেল 2 ইন্টু H প্লাস করলে হয়তো একজনের ভর বেরোচ্ছে, 7 ইন্টু H প্লাস করলে আরেকজনের ভর বেরোচ্ছে, 10 ইন্টু H প্লাস করলে আরেকজনের ভর বেরোচ্ছে, আর আরেকজনের আধান বের হচ্ছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে যখন 2 ইন্টু করলে পাওয়া যাচ্ছে, তার মাঝে নিশ্চয়ই এখানে দুটো প্রোটন আছে। 7 ইন্টু H প্লাস করলে যখন পাওয়া যাচ্ছে, তাহলে এর মধ্যে নিশ্চয়ই 7টা প্রোটন আছে। এইভাবে H প্লাস থেকে উৎপন্ন হওয়া প্রোটনের কনসেপ্ট আমরা সমস্ত মৌলের ক্ষেত্রে লাগিয়েছি, কারণ আমরা সমস্ত মৌলের ক্ষেত্রে দেখেছি যে তাদের যে আধান সেটা হচ্ছে H প্লাসের গুণিতক হয়, সরল গুণিতক হয়। 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 18 গুণ। তো সেই হিসাবে আমরা ধরি সবার ক্ষেত্রে দুটো প্রোটন, 3টে প্রোটন, 5টা প্রোটন, 10টা প্রোটন, 18টা প্রোটন, ঠিক আছে? তো এখান থেকে আমরা আবিষ্কার করলাম যে আরেকটা সাবঅ্যাটমিক পার্টিকেল রয়েছে, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রোটন, যেটা সবার মধ্যে উপস্থিত রয়েছে এবং যেটা কিনা একটা ধনাত্মক আধান। ওকে, বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? আচ্ছা, পূর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। অদ্রিকা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, রফিকুল তো আগে হাত তুলে দিয়েছে। আচ্ছা, এভাবে আমরা উৎপন্ন করলাম হচ্ছে অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি থেকে আমরা পেলাম হচ্ছে প্রোটন। এবার আমরা তারপরে পেয়েছিলাম সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন নিয়ে আমাদের বেশি কিছু মাথা খারাপ নেই, ঠিক আছে? নিউট্রন নিয়ে আমাদের বেশি কিছু মাথা খারাপ নেই। নিউট্রনের ব্যাপারটা কি হয়েছিল যে আমরা ভাবতাম আগে যে পরমাণু যেহেতু নিস্তড়িত, আমরা আগে কি ভাবতাম? আমরা আগে ভাবতাম পরমাণু যেহেতু নিস্তড়িত, তার মানে এর মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন রয়েছে, কারণ প্রোটন এবং ইলেকট্রনের আধান সমান আর বিপরীত। যতগুলো প্রোটন রয়েছে ঠিক ততগুলোই ইলেকট্রন রয়েছে। ওকে, এবার যতগুলো প্রোটন রয়েছে ততগুলোই যদি ইলেকট্রন থাকে, তার মানে ইলেকট্রনের ভর তো নগণ্য, এর ভরটাকে তো আমরা ক্যালকুলেট করি না। তাহলে মোট প্রোটনের ভরটা, মোট যে প্রোটনের ভর, এটাই হওয়া উচিত, মোট যে প্রোটনের যে ভরটা রয়েছে এটাই হওয়া উচিত পরমাণুর মোট ভর, তাই তো? প্রোটনের যে ভরটা রয়েছে মোট, এটাই মোট পরমাণুর ভর হওয়া উচিত। কিন্তু পারমাণবিক স্কেল, ঠিক আছে, তোমরা বিভিন্ন স্কেল পড়েছো, C12 স্কেল, ঠিক আছে, বিভিন্ন পারমাণবিক স্কেল রয়েছে। সেই পারমাণবিক স্কেলে যখন মাপলাম, ঠিক আছে, সেই পারমাণবিক স্কেলে যখন মাপলাম, তখন আমরা দেখলাম মোটেই প্রোটনের ভর আর পরমাণুর ভর সমান হচ্ছে না, ঠিক আছে? হওয়া তো এটাই উচিত ছিল, কারণ প্রোটনের যে মোট ভর
সেটাই পরমাণুর ভর হওয়া উচিত ছিল। কিন্তু আমরা যখন পারমাণবিক ভর স্কেল বা বিভিন্ন C12 স্কেলে মাপলাম, তখন দেখলাম যে প্রোটনের ভর এবং পরমাণুর ভর সমান হচ্ছে না। পরমাণুর ভর প্রোটনের ভর অপেক্ষা বেশি। প্রোটনের ভর অপেক্ষা বেশি, ঠিক আছে। তখন বিজ্ঞানী রাদারফোর্ড, এখানে লিখে, তখন বিজ্ঞানী রাদারফোর্ড, পরের দিন আমরা পড়বো, ওনার থেকে আমরা ভীষণ ইন্টারেস্টিং ভাবে অনেক কিছু জানতে পারবো। 1911 সালে উনি তার নিউক্লিয় মডেল দিয়েছিল, হ্যাঁ, যে নিউক্লিয় মডেলের ড্রব্যাক হয়েছিল বলেই বোরের মডেল এসেছিল। তো রাদারফোর্ড কি বললেন, যে 1 একক ভর বিশিষ্ট নিস্তড়িত কোন কণা আছে। এটা রাদারফোর্ড কল্পনা করেন, এটা রাদারফোর্ড কল্পনা করেন যে 1 একক ভর বিশিষ্ট নিস্তড়িত কোন কণা নিশ্চয়ই আছে, এবং রাদারফোর্ডই তার নাম দিয়ে দেন নিউট্রন, ঠিক আছে। রাদারফোর্ডই তার নাম দিয়ে দেন নিউট্রন। পরবর্তীকালে রাদারফোর্ডের একজন স্টুডেন্ট স্যাডউইক, উনি রাদারফোর্ডের স্টুডেন্ট ছিলেন এবং উনি রাদারফোর্ডের আন্ডারেই কাজ করতেন। বিজ্ঞানী স্যাডউইক উনি কি করেছিলেন, বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দ্বারা আঘাত করেন। বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দ্বারা আঘাত করেন এবং নিস্তড়িত কণার স্রোত দেখতে পান। ঠিক আছে, এটা পান লিখেছে। উনি কি করেছিলেন, স্যাডউইক বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দ্বারা আঘাত করেন এবং উনি দেখতে পান যে একটা নিস্তড়িত কণার স্রোত চলেছে। তো তখন উনি বলেন যে আমার স্যার যেটা বলেছেন সেটাই সঠিক, নিউট্রন বলে নিশ্চয়ই একটা নিস্তড়িত কণা পরমাণুতে উপস্থিত রয়েছে। এভাবে নিউট্রন আবিষ্কার হয়। নিউট্রন প্রথমে রাদারফোর্ড একটা মন গড়ন কল্পনা করেছিল যে নিউট্রন বলে কিছু একটা নিশ্চয়ই রয়েছে, এবং তার কল্পনাটাকে সাপোর্ট করে হচ্ছে স্যাডউইক, যিনি বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দিয়ে আঘাত করেন এবং করে একটি নিস্তড়াত কণা খুঁজে পান, ঠিক আছে। তো সেই হিসাবে নিউট্রনের আবিষ্কর্তা হিসাবে আমরা স্যাডউইককে নিই। বাট নিউট্রন আবিষ্কার আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে অতটাও ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটন আবিষ্কার, ইলেকট্রন আবিষ্কার এবং তার থেকে রাদারফোর্ড মডেল, এবং সেখানে রাদারফোর্ড মডেল কিভাবে ম্যাক্সওয়েলের থিওরিকে কাট করলো। ম্যাক্সওয়েলের নাম তো সবাই জানে, যে আজকে ফ্যান চলছে, লাইট জ্বলছে, ফোন চলছে, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম যার উপরে চলছে, সবকিছুর জনক হচ্ছে ম্যাক্সওয়েল। তার ফেমাস ইলেকট্রোম্যাগনেটিজম থিওরি রয়েছে। কিভাবে রাদারফোর্ডের মডেল সেই ইলেকট্রোম্যাগনেটিজম থিওরিকে মানে কাট করলো, যে দুজনের মিল খেলো না, যার ফলে কি হলো, বাধ্য হয়ে সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে বোর তার ফেমাস বোরের পারমাণবিক তত্ত্ব বা বোরের পারমাণবিক মডেল দিল। তো যাই হোক, নেক্সট ওটা আমরা নেক্সট ক্লাস পড়বো। আগে বলো, এই ক্লাসে আমরা আজকে যতটা পড়েছি ততটা আমাদের সবার কাছে ক্লিয়ার কিনা? অদ্রিকা হাত তুলে দিয়েছে, ও তুলে, বা সবাই হাত তুলে দিয়েছে। আচ্ছা, রফিকুল বলো। রফিকুলের মনে হয় নেটওয়ার্কের অবস্থা হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, আজকে অবধি থাকলো। তোমরা এটুকু আগে পড়বে। মনে হতে পারে যে এইটুকু কি আর পড়া হলো, কিন্তু আমি ফার্স্টেই বলেছি যে আমি একদম বেসিক থেকে ধরে 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 পড়াবো, কারণ এই 3টে চ্যাপ্টার হচ্ছে একদম বেস চ্যাপ্টার। তো আজকে আমি একদম বেসিক থেকে দুটো জিনিস ক্লিয়ার করলাম। এটুকু বলতে পারি যে এতটাও ডিটেলস হয়তো জানতে না, যতটা আজকে জানতে পারলে। পরের ক্লাসগুলোতে সঙ্গে থেকো। আশা করছি চ্যাপ্টার শেষ হলে পরে
অন্য অনেক জায়গা থেকে অনেকটা বেশি